না না, তা বললে কি করে হয়? তুমি আমাদের রাজকন্যার প্রাণ বাঁচালে, এর বিনিময়ে একটা উপহার তো তোমার প্রাপ্য। মা, কাকা, তোমরা এখানে? চন্দন, তুই রাজরথে চেপে কি করছিস? কোথায় ছিলিস তুই এতক্ষণ? আমি আমার কক্ষে এলাম কি করে? কি হয়েছিল কাল রাতে আমার সঙ্গে? কে আমাকে এই রাজপ্রাসাদে আমার কক্ষে নিয়ে এলো? এসব আমি কি শুনছি? কি রাখাল বালকটিকে নাকি রাজকন্যার প্রাণ রক্ষক হিসেবে রেখে দিতে চাইছেন গো মহারাজ? আচ্ছা বাবা ঝন্টু, সত্যি করে একটা কথা বলতো, তুই কি ওই পাঠশালা মেয়েটা মানে চুমকিকে মনে মনে পছন্দ করিস? মা, ও মা, খেতে দাও আমায়। বড্ড খিদে পেয়েছে যে। খাবার খেয়ে দুধ বিক্রি করতে যেতে হবে বাজারে। বেলা তো পেরিয়ে যাচ্ছে। তো সারো থেকে ওই সিংহটি আঘাত করার পর আমার দিকে তেড়ে আসছিল আমাকে আক্রমণ করবে বলে। সিংহটি আমার অনেক কাছেও চলে এসেছিল। চন্দন এখনো বাজারে দুধ বিক্রি করতে আসেনি। এই সুযোগে আমি আগে ভাগে দুধ বিক্রি করে ফেলতে পারলেই হলো। দুধ লাগবে গো, কাটে গরুর দুধ। এই যে দাদা, নিন না আমার থেকে, আমি কিছুটা পয়সা কম রাখবো না হয়। না গো দাদা, কিছুটা কম পয়সা দিয়ে আমি আপনার কাছে থেকে দুধ কিনতে চাই না। আপনার থেকে যে দুধ দিয়েছিলাম, সেই দুদিন আমার মেয়েটা ঠিক মতো খেতে চায়নি। আসলে বাচ্চারাও খাঁটি আর ভেজাল জিনিসের তফাৎ বুঝে। আপনি যতই বলুন না কেন, আপনার বিক্রি করা দুধ খাঁটি, কিন্তু আপনি যে তাতে জল মেশান, এটা আমি না বুঝলেও আমার গিন্নি আর মেয়ে কিন্তু ঠিকই বুঝতে পেরেছে। না না দাদা, আমি তো বলছি, আমি আগে এরকম কাজ করলেও এখন এসব মোটেও করি না। আমিও খাঁটি দুধ বিক্রি করতে এনেছি, বিশ্বাস করে নিয়েই দেখুন। তখনই চন্দন চলে আসে বাজারে দুধ বিক্রি করতে। ওই তো চন্দন চলে এসেছে বাজারে দুধ বিক্রি করতে। আমরা ওর কাছ থেকে দুধ কিনবো। সবটা শুনলে তো রাজকন্যা চন্দ্রমুখী, এবার তুমি ভেবে দেখো, তুমি অন্যায় অবিচার করে যেই বালকের দুদিন কারাগারে বন্দি করে রাখলে, সেই তোমার প্রাণ বাঁচিয়েছে, আর তার বিনিময়ে সে কোনো কিছুর দাবি করেনি। আমি আর তোমার পিতামশাই সেই বালকটিকে কত করে বুঝালাম যে আমরা তাকে তোমার প্রাণ বাঁচানোর বিনিময়ে পুরস্কৃত করতে চাই, তার ইচ্ছে মতো কিছু পুরস্কার চেয়ে নিতে বলেছিলাম, কিন্তু সে তোমার প্রাণ বাঁচানোর বিনিময়ে কিছুই নিতে রাজি নয়। আমার তো এসব কিছু বিশ্বাসই হচ্ছে না মাতা। আপনি সত্যি বলছেন তো, নাকি ওই বালকটিকে আমার চোখে ভালো প্রমাণ করার জন্য এইসব কথা বানিয়ে বানিয়ে বলছেন? ছি রাজকন্যা, আমি এই রাজ্যের মহারানী। তুমি কি আমায় মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো নাকি এখন? আমি কেন শুধু শুধু তোমায় মিথ্যে বলতে যাব? এতে আমার লাভ কি? না না মাতা, আমি আপনাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছি না। আসলে আমার এই সব কিছু বিশ্বাসই হচ্ছে না, তাই বলছিলাম আর কি। ঠিক আছে, এবার তুমি বিশ্রাম নাও। এখন আর অন্য কিছু নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি আসছি, বাইরে গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে, আর তোমার জন্য একটা উপহার আছে। তোমার পিতামশাই আর আমি তোমাকে একটা উপহার দেব বলে ভাবছি। কি উপহার? আমাকে আপনারা উপহার দিবেন? কিন্তু কেন? এখন তো তেমন কোনো কারণ নেই আমাকে উপহার দেওয়ার। আর কি সেই উপহার? সময় হলে তুমি জানতে পারবে। যাও এখন বিশ্রাম করো। এ কথা বলে রানী রাজকন্যার কক্ষ থেকে বেরিয়ে যায়। আমাদের সন্দেহটাই ঠিকই মাধুরী। চন্দন এবার আলাদা করে কিছু করার চিন্তা ভাবনা করছে, আর সেজন্য হয়তো জঙ্গলে গিয়েছিল কাঠ কাটতে। কে জানে, গোপনে গোপনে আরো কতদিন আগে থেকে ও আয় রোজগার করে টাকা জমাচ্ছে। এরপর একদিন হঠাৎ করে হয়তো মাকে নিয়ে আমাদের সংসার থেকে আলাদা হয়ে যাবে। সেটাই তো এখন চিন্তা গো মাধুরী। চন্দনকে আর বোধ হয় আমি আমার সংসারে আটকে রাখতে পারবো না গো। আমাদেরকে বুদ্ধি করে চন্দনকে আমাদের সংসারে ফাঁসিয়ে রাখতে হবে। আমাদের তো কোনো ছেলে সন্তান নেই। বুড়ো বয়সে তাহলে আমাদের সংসারটাকে কে চালাবে বলো তো? মেয়েকে বিয়ে দিলে তো পরের ঘরে চলে যাবে। মেয়েটা তো আর সারা জীবন আমাদেরকে দেখতে পারবে না বলো। হ্যাঁ, এইটা তুমি একেবারে ঠিক কথাই বলেছো। ভালো করে একখানা বুদ্ধি বের করতে হবে। আচ্ছা মাধুরী, তোমার জানাশোনা পরিচিতদের মধ্যে বিয়ের উপযুক্ত ভালো কোনো মেয়ে আছে নাকি গো?
কেন গো, তুমি আবার হঠাৎ বিয়ের উপযুক্ত মেয়ের খোঁজ করতে শুরু করলে কেন? না মানে চন্দনের জন্য খোঁজ করছিলাম। চন্দনের বউ হিসাবে যদি আমাদের পরিচিতদের মধ্যে থেকে কোনো মেয়ে এনে দেয়া যেত, তাহলে সেই বউকে আমরা আমাদের পক্ষে রাখতে পারতাম, আমাদের কথা মতো চালাতেও পারতাম। এমন কোনো মেয়ে বড্ড দরকার। চন্দনের বউ যদি আমাদের পক্ষে থাকে, তাহলে চন্দন আর তার মা কিছুতেই সংসার আলাদা করতে পারবে না গো। বুঝেছি তোমার মতলব খানা, বুদ্ধিখানা কিন্তু মতলব নয় গো। কিন্তু আমাদের কপাল খারাপ যে আমাদের পরিচিত জানাশোনাতে এমন কোনো বিয়ের উপযুক্ত মেয়ে নেই গো। ওদিকে চন্দন বাজারে দুধ বিক্রি করা শেষে সে যখন বাড়ি ফিরছিল, হঠাৎ করে রাজদরবারে যাওয়ার কথাটি তার মনে পড়ে যায়। মহারাজ আর রানীমা তো আমাকে বারবার করে বলে দিয়েছিল আমি যেন আজ একটা সময় করে রাজদরবারে গিয়ে তাদের সঙ্গে দেখা করি, কিন্তু ওদিকে মা তো আমায় বারবার করে বারণ করে দিয়েছে আমি যেন রাজদরবারে কারো সঙ্গে কোনো সম্পর্ক অথবা যোগাযোগ না রাখি। এখন আমি কি করি? আমি তো মহারাজ আর রানীমার কথাও অমান্য করতে পারছি না, আমার মাকে দেওয়া কথাও ফেলতে পারছি না। তবে কি আমি মাকে লুকিয়ে যাব একবার রাজপ্রাসাদে? মাকে মিথ্যা বলতে আমার মন সায় দেয় না, কিন্তু কি করব? এখন তো কোনো উপায় নেই। রাজামশাই আর মহারানীর কথা অমান্য করার ফলে যদি আবার কোনো শাস্তি পেতে হয়, তখন মা আবারও কষ্ট পাবে। না না, তার চেয়ে বরং আমি একবার রাজপ্রাসাদে গিয়ে রাজামশাই আর মহারানীর সঙ্গে দেখা করে আসি। এরপর চন্দন রাজদরবারে যাওয়ার জন্য উল্টো পথে রওনা ধরে। ওদিকে রাজদরবারে মহারাজ, মন্ত্রী মশাই এবং মহারানী সহ জরুরি বৈঠক বসেছে। মার্জনা করবেন মহারাজ, ছোট মুখে একটা বড় কথা বলি। আসলে একদিনের একটা কাজের জন্য ওই বালকটির উপরে এতটা ভরসা করা আমাদের উচিত হবে না। ছেলেটা একদিন রাজকন্যার প্রাণ বাঁচিয়েছে, এটা কাকতালীয় ভাবে ঘটেছে। তার জন্য ছেলেটাকে রাজকন্যার প্রাণ রক্ষক হিসেবে রেখে দেওয়া কি উচিত হবে বলুন? হ্যাঁ মহারাজ, আমিও কিন্তু মন্ত্রী মশাইয়ের সঙ্গে একমত। মহারাজ, ওই বালকটি কাকতালীয় ভাবে আমাদের রাজকন্যাকে বাঁচিয়েছে, তাই বলে সে পরেও বড় কোনো বিপদের হাত থেকে রাজকন্যাকে যে রক্ষা করতে পারবে, সেটা আমরা এতটা নিশ্চিত কি করে হতে পারি বলুন তো? আপনাদের চিন্তা একেবারে ভুলও নয়, তবে রাজামশাই যখন এই সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চয়ই সবটা ভেবে চিনতে নিয়েছেন। তাই আমাদের আগে উচিত রাজামশাইয়ের কাছ থেকে সবটা জেনে নেওয়া, তারপর আমাদের মতামত দেওয়া। আগে মহারানী, তাহলে রাজামশাই আপনি আবার বলুন, কিসের ভিত্তিতে আপনি বালকের উপরে আমাদের রাজকন্যা চন্দ্রমুখীর প্রাণ রক্ষার দায়িত্ব দিতে যাচ্ছেন? কাল বালকটির সঙ্গে আমাদের যখন কথা হয়েছিল, তোমরা সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছিলে কিনা জানি না, তবে আমি আবারও বলছি, বালকটির সঙ্গে কথা বলে আমার এটা মনে হয়েছে যে সে যে কোনো কিছুর বিনিময়ে যে কারো বিপদে তার প্রাণ দিয়ে হলেও সাহায্য করবে, আর তার বিনিময়ে তার কোনো লোভ নেই। তাই আমার বিশ্বাস, সে যদি রাজকন্যার প্রাণ রক্ষক হয়ে থাকে, তবে সে রাজকন্যাকে নিজের প্রাণ দিয়ে হলেও সব সময় রক্ষা করবে। আমি বুঝলাম, ওই বালকটি রাজকন্যাকে সিংহের হাত থেকে একবার রক্ষা করেছেন কোনো কিছুর বিনিময় ছাড়া, কিন্তু মহারাজ, বালকটি তো রাজ সৈন্যদের মতো তলোয়ার চালাতেও জানে না। রাজকন্যার প্রাণ রক্ষক হয়ে যদি সামান্য তলোয়ার চালাতে না পারে, তাহলে সে যে কোনো বিপদ থেকে রাজকন্যাকে কি করে রক্ষা করবে? সেই জন্যই তো তাকে ডাকা হয়েছে। রাজপ্রাসাদের সেনাপতি সৈন্যদের কাছ থেকে তাকে তলোয়ার চালানোর শিক্ষা গ্রহণ করতে হবে। তারপর সে যখন পাকাপোক্ত এক যোদ্ধা হয়ে উঠবে, তখন থেকে সে সব সময় রাজকন্যা চন্দ্রমুখীর সহচর অথবা প্রাণ রক্ষক হিসেবে নিয়োজিত হবে। ইস, ব্যাপারটা কিরকম হয়ে গেল আমি তো ভাবতেই পারছি না।
শেষে কিনা ওই বালকটিকে আমার প্রাণ রক্ষা করতে হলো। আমি যার উপরে রেগে প্রাসাদ ছেড়ে ভ্রমণ করতে বেরিয়েছিলাম, তার হাতে কিনা আমার জীবন মরণ নির্ভর করছিল কাল রাতে। ভাগ্যিস আমি তখন অচেতন হয়েছিলাম, নয়তো ওই বালকটি আমার দিকে আবারও উপহাসের চোখে চেয়ে থাকতো। আর এখন তো আমার প্রাণ বাঁচিয়ে না জানি গর্বে তার বুকটা ভরে যাচ্ছে। আমায় দেখলেই তো তার মনে হবে আমি তার করুণা করা প্রাণটা নিয়ে বেঁচে আছি যেন। না না না, রাজকন্যা চন্দ্রমুখী কারো করুণা দেওয়া প্রাণ নিয়ে বেঁচে থাকতে চায় না। এর চেয়ে ভালো ছিল ওই সিংহের হাতে নিজের প্রাণটা বিসর্জন চলে যাওয়া। কেন যে ওই বালকটিকে আমাকে বাঁচাতে হলো ভাবতেই আমার রাগে গা জ্বলে যাচ্ছে। এরপর যেন আর কখনো ওই বালকের সঙ্গে আমার দেখা না হয়। ওই বালকটির সঙ্গে দেখা হওয়ার আগেই তার করুণা করে দেওয়া আমার এই প্রাণটি যেন চলে যায়। চুমকি, কিরে চুমকি, পাঠশালাতে যাবি না নাকি আজ? কালকেও গেলি না, আজও পাঠশালায় যাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, তবুও পড়তে যাওয়ার নাম নেই। কি হয়েছে বলতো? আমি যে গরম মশার ভয়ে পাঠশালায় পড়তে যাচ্ছি না, সে কথা আর তোমায় কি করে খুলে বলি মা। আমার তো ভীষণ ভয় আর লজ্জা লাগছে গো। সেদিন গরম মশাই ছেলে জন্টুদার সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি। না জানি গরম মশাইয়ের সাথে দেখা হলে আমায় দু চারটে কথা শুনিয়ে দেবে। সেই লজ্জাতেই তো আমি পাঠশালায় যেতে পারছি না। আদৌ আর কোনোদিনও যেতে পারবো কিনা সেটাই সন্দেহ। কিরে চুমকি, এভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কি ভাবছিস? বলছি, তুই কি কানের মাথা খেয়েছিস নাকি? আমার কথা কি কানে যাচ্ছে না তোর? তুই কি পড়তে যাবি নে? না মানে মা, আমার শরীরটা না তেমন ভালো নেই, তাই তো কাল পড়তে গেলাম না। আজও যেতে ইচ্ছে করছে না। সে কি রে, শরীর খানা ভালো নেই মানে? জ্বর টর বাঁধিয়েছিস নাকি? কই দেখি তো। না 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 মা, তোমায় দেখতে হবে না, জ্বর হয়নি, এমনিতে একটু শরীরের মধ্যে খারাপ লাগছে। এরপর চুমকির মা মাধুরী তার দিকে এগিয়ে যেতে থাকে। তখনই বাইরে থেকে গুরুমশাইয়ের ডাকের আওয়াজ শুনতে পাওয়া যায়। চুমকি, আরে এ চুমকি, বাড়িতে আছিস নাকি? কি ব্যাপার, তোর পাঠশালার গুরু মশাইয়ের গলার আওয়াজ শুনতে পেলাম মনে হলো। সর্বনাশ, দুদিন পাঠশালায় পড়তে যায়নি বলে গুরু মশাই বাড়ি বয়ে চলে এসেছে আমার খোঁজ করতে। গুরু মশাই বলে এবার সব মাকে বলে দেবে। আমি এবার শেষ। এবারের ভাত আমার কপাল থেকে আজই উঠে যাবে মনে হচ্ছে। কেন যে গুরু মশাই ছেলে জন্টুদার সাথে প্রেম করতে গেলাম কে জানে। একটা ভুলের কারণে এখন আমার কপালে শনি নাচতে শুরু করেছে। এই আমি মনে মনে কান ধরছি, আর কখনো কোনো দিনও ও জন্টুদার সাথে প্রেম করবো না। কিরে চুমকি, তোর গুরু মশাই তোর কোচ করতে এসেছে আর তুই ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকবি নাকি? চল তো বাড়ির বাইরে গিয়ে দেখি, ওনার সঙ্গে দেখা করতে হবে। শরীর খারাপের কথা বলে উনি রাগ করবে না। শরীর খারাপ হয়েছে বলে পাঠশালায় দুদিন যাসনি সেটা বলতে হবে আর কি। এরপর চুমকির মা চুমকিকে সঙ্গে করে ঘরের বাইরে বেরিয়ে আসে। চুমকিকে দেখে গুরুমশাই একগাল হাসি হেসে ফেলেন। তুমি যে তোমার দেওয়ার কথা রেখেছো আর সেজন্য রাজ দরবারে আজ দেখা করতে এসেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। রাজামশাই আর মহারানীর কথা অমান্য করার সাধ্য কি আর আমার আছে মহারাজ? যদি তাই হয় তবে তুমি আমাদের দেওয়া উপহার ফিরিয়ে দেওয়ার কথা কেন বলছো? তুমি কেন আমাদের থেকে কোনো উপহার নিতে রাজি নয়? ওই যে বললাম, আমি কারো প্রাণ বাঁচানোর বিনিময়ে কোনো উপহার নিতে চাই না। তাছাড়া অন্য কোনো কারণ হলে ভেবে দেখা যেত। বেশ, ঠিক আছে, রাজকন্যার প্রাণ বাঁচানোর জন্য তোমায় কোনো উপহার নিতে হবে না। তবে আমি তোমায় একটা দায়িত্ব দেব, সে দায়িত্ব সামলাতে পারবে তো? কি দায়িত্ব মহারাজ? আমি অবশ্যই আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আপনার দেওয়া দায়িত্ব
অক্ষরে অক্ষরে পালন করার। তাহলে তুমি আজ থেকে রাজপ্রাসাদে এসে রাজপ্রাসাদের সেনাপতি আর সৈন্যের কাছ থেকে তরোয়ার চালানো আয়ত্ত করো এবং যুদ্ধ প্রশিক্ষণ নিতে শুরু করো। তলোয়ার চালানো আয়ত্ত করব, কিন্তু কেন মহারাজ? কারণ তোমাকে আমি আমার একমাত্র রাজকন্যা চন্দ্রমুখীর প্রাণ সুরক্ষক হিসেবে নিয়োজিত করতে চাই। আমি চাই তুমি সব সময় আমার রাজকন্যা চন্দ্রমুখীর সহচর হয়ে তার পাশে থাকো, যেন রাজকন্যা চন্দ্রমুখীকে কোনো বিপদের আঁচড় ছুঁতেও না পারে। রাজকন্যা চন্দ্রমুখী একটু রাগী স্বভাবের, তাই সে যখন তখন যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং এখানে ওখানে চলে যায়, আর এতে করে তার বিপদ চলে আসে যখন তখন। তাই আমি আর মহারানী সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তোমাকে রাজকন্যার সহচর হিসেবে নিয়োজিত করব, যেন বিপদে আপদে তুমি রাজকন্যার পাশে থাকতে পারো। মহারাজ এসব কি বলছেন? কি রাজকন্যার সহচর আর প্রাণ রক্ষক হিসেবে আমায় নিয়োজিত করতে চাইছেন তারা? এটা তো আমার জন্য অনেক বড় একটা সুযোগ, আমার জীবন আর আমার ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। মা তো আমায় বলেছে রাজ পরিবারের সব কিছু থেকে দূরে থাকতে। মা কি আদেও এটা মেনে নেবে? চন্দন আবার কোথায় গেল? বাজার থেকে দুধ বিক্রি করে বাড়িতে ফিরতে এত সময় তো লাগার কথা নয়। তাহলে কি ও আবার রাজদরবারে গিয়েছে নাকি? আমায় না বলে এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি নে। ছেলেটাকে আমি যতই রাজবাড়ি আর রাজবাড়ির লোকেদের কাছ থেকে দূরে রাখতে পারি ততই আমার ভালো। তবে সেটা তো আমি পারছি না। তবে আমি এই রাজ্য ছেড়ে কি আমার ছেলেটাকে নিয়ে অনেক দূরে চলে যাব? তবু এই রাজবাড়ির কোনো কিছুর সঙ্গে ছেলেটাকে সম্পৃক্ত হতে দেওয়া যাবে না। আজ আসুক চন্দন বাড়িতে, আজ আমি ওকে দু চারটে কথা শুনিয়ে দেব। তবে যদি ছেলেটা আমার কিছু বুঝতে পারে। চন্দনের মা চন্দনকে নিয়ে আবারও চিন্তায় পড়ে যায়। তখনই চন্দনের খোঁজ করতে তার কাকা সেখানে চলে আসে। কি ব্যাপার কি বৌদি, তোমার ছেলে চন্দন আবার কোথায় গেছে বলো তো? সকালে গেল বাজারে দুধ বিক্রি করতে, তারপর আর ফেরেনি নাকি? কোথায় গেল আবার সে? দুধ বিক্রি করে আসার পর গরু দুটোকে মাঠে চড়াতে যেতে হয়, এ কথা কি ভুলে গেছে চন্দন? ইস, গরু দুটো সে তখন থেকে না খেয়ে আসে। আমিও তো জানি নে ঠাকুরপো, চন্দন আজকাল আমাকে বলে কয়ে কোথাও যায় নাকি? তোমাকেই বা বলে কয়ে কেন যাবে না শুনি? তুমি তো চাইছিলে তোমার ছেলেটা যেন আলাদা করে আয় রোজগার কিছু করে, আর সেজন্যই তো ছেলেটাকে গাছ কাটতে পাঠিয়েছিলে জঙ্গলে, যেন তোমার ছেলে দুটো পয়সা বাড়তি আয় করতে পারে। আর এখন বলছো তুমি এসব কিছু জানো না? আমি চাই আমার ছেলেটা বাড়তি কিছু আয় রোজগার করুক। দুদিন বাদে ছেলেটাকে তো বিয়ে দিতে হবে ঠাকুরপো। তখন ছেলেটা আমার নিজের সংসার কি করে চালাবে বলো তো? আজ হোক কাল হোক মা হয়ে ছেলের ভবিষ্যৎ নিয়ে তো আমাকে চিন্তা করতেই হতো, তাই না? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চন্দ্রমুখী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।